আমাদের দেশে সিভিক সেন্স বা নাগরিক জ্ঞানের অভাব নিয়ে প্রায়ই কিন্তু কথা হয়, তাই না? এই ব্যাপারটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে এটা নিয়ে আলোচনা করাটা এখন খুব জরুরি হয়ে পড়েছে। চলুন আজ এই বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। এই যে স্ক্রিনের প্রশ্নটা, এটা দেখি কি খুব পরিচিত কিছু মনে হচ্ছে? আমি নিশ্চিত অনেকের মাথাতেই হয়তো এখনই প্রতিদিনকার ছোট ছোট বিরক্তির কথাগুলো ঘুরপাক খাচ্ছে, কারণ এই ছবিগুলো তো আমাদের সবার জীবনেরই একটা অংশ হয়ে গেছে। যেমন ধরুন এই ঘটনাটা, মেট্রো রেলের একটা লিফট যেটা কিনা বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য আলাদা করে রাখা, কিন্তু দেখুন একজন হুইলচেয়ার ব্যবহারকারী মানুষ সেখানে উঠতে পারছেন না। কেন? কারণ লিফটটা এমন সব মানুষে ভর্তি যারা কিন্তু খুব সহজে হেঁটে যেতে পারতেন। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং আমাদের নাগরিক দায়িত্ববোধের অভাবের একটা খুব পরিষ্কার ছবি। কিংবা একটু ভাবুন তো আমাদের পর্যটন কেন্দ্রগুলোর কথা। কক্সবাজারের মতো এত সুন্দর একটা জায়গায় গেলে এখন চোখের সামনে ভেসে ওঠে প্লাস্টিকের এক বিশাল দানব। চারদিকে ছড়িয়ে থাকা এই প্লাস্টিক আর পলিথিন কিন্তু শুধু পরিবেশের ক্ষতি করছে না, এটা আমাদের দেশের ভাবমূর্তিও নষ্ট করে দিচ্ছে। আর ঢাকার রাস্তায় এই যে তথাকথিত টেসলা মানে ব্যাটারি চালিত রিকশাগুলো, এদের কথা আর কি বলবো। এরা তো কোনো নিয়মই মানে না, যখন যেদিকে মন চায় সেদিকেই ঢুকে পড়ে, আর তার ফলে জ্যাম থেকে শুরু করে ভয়ঙ্কর দুর্ঘটনা পর্যন্ত ঘটছে। এরা যেন এক একজন বাংলার শেষ স্বাধীন নবাব। তো এই যে এতগুলো ঘটনা আমরা দেখলাম, সবগুলোই আসলে একটাই সংকটের দিকে আঙুল তুলছে, সেটা হলো সৌজন্যতা বা নাগরিক জ্ঞানের সংকট। কিন্তু এই সিভিক সেন্স বলতে আসলে ঠিক কি বোঝায়? খুব সহজ করে যদি বলি, সিভিক সেন্স হল সমাজের প্রতি আমাদের একটা অলিখিত দায়িত্ব। মানে এমন কিছু সাধারণ নিয়মকানুন আর শিষ্টাচার মেনে চলা যা নিশ্চিত করে যে আমাদের কোনো কাজের জন্য অন্য কারোর যেন এতটুকুর অসুবিধা না হয়। এটা আসলে একটা সম্মিলিত দায়িত্ববোধ। এর কিছু খুব সাধারণ উদাহরণ হতে পারে লাইনে দাঁড়ানো, ট্রাফিক আইন মেনে চলা বা খুব জোরে গান না বাজানো। কিন্তু আমাদের দেশে বাস্তবতাটা তো একেবারেই অন্যরকম। সবচেয়ে মজার ব্যাপার হলো, যেখানে বড় বড় করে লেখা থাকে এখানে ময়লা ফেলিবেন না, প্রায় দেখা যায় ময়লার সবচেয়ে বড় স্তূপটা ঠিক সেখানেই জমে আছে। অন্য দেশের দিকে তাকালেই পার্থক্যটা আরও পরিষ্কারভাবে বোঝা যায়। যেমন ধরুন টোকিওর মতো এত বড় একটা শহরে পাবলিক ডাস্টবিন প্রায় নেই বললেই চলে, কিন্তু তারপরও রাস্তাঘাট একদম ছকছকে পরিষ্কার। কারণ কি? কারণ ওখানকার মানুষ নিজেদের ময়লা নিজেদের ব্যাগে করে বাসায় নিয়ে যায়। এটাই হলো সত্যিকারের নাগরিক জ্ঞান। এখন প্রশ্ন হল, আমাদের মধ্যে এই বোধটা ঠিকমতো তৈরি হয়নি কেন? এর পেছনে কিন্তু বেশ কিছু গভীর কারণ আছে। চলুন এর মূল 3টা কারণ একটু বিশ্লেষণ করে দেখা যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হলো আমাদের বেড়ে ওঠা এবং আমাদের শিক্ষা ব্যবস্থা। ছোটবেলা থেকেই পরিবারে পরিচ্ছন্নতার কাজটাকে নিজের দায়িত্ব হিসেবে শেখানো হয় না। এটাকে সাধারণত মা বা বাসার সাহায্যকারী কাজ বলে ধরে নেওয়া হয়। আবার স্কুলেও কিন্তু নাগরিক দায়িত্ববোধ নিয়ে আলাদা করে তেমন কিছু শেখানো হয় না। অথচ জাপান বা সিঙ্গাপুরের মতো দেশগুলোতে বাচ্চারা সেই স্কুল থেকেই পরিচ্ছন্নতা আর সামাজিক দায়িত্ববোধের শিক্ষা হাতে কলমে পায়। দ্বিতীয় কারণটা হলো আমাদের সিস্টেম বা ব্যবস্থার ব্যর্থতা। ব্যাপারটা কিন্তু শুধু ব্যক্তির দোষ তা নয়। যখন একটা শহরে যথেষ্ট পাবলিক টয়লেট থাকে না, তখন মানুষ বাধ্য হয়েই যেখানে সেখানে প্রকৃতির ডাকে সাড়া দেয়। আবার যখন ফুটপাথগুলো অবৈধ দোকানে দখল হয়ে যায়, তখন পথচারীদের তো জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হয়, তাই না? মানে সিস্টেমই যখন নিয়ম মানার সুযোগ দেয় না, তখন মানুষ নিয়ম ভাঙতে বাধ্য হয়। আর তৃতীয় কারণটার পেছনে আছে একটা মনস্তাত্ত্বিক তত্ত্ব, যেটাকে বলা হয় ব্রোকেন উইন্ডোজ থিওরি। এই থিওরিটা বলে যে একটা বাড়ির কোনো একটা ভাঙা জানলা যদি দিনের পর দিন ঠিক করা না হয়, তাহলে মানুষ ধরে নেয় যে এই জায়গাটার কোনো মালিক নেই বা কেউ এর যত্ন নেয় না, আর তখন তারাও বাকি জানলাগুলো ভাঙতে শুরু করে। মানে ছোটখাটো অনিয়মকে প্রশ্রয় দিলে সেটাই একসময় বড় অপরাধের জন্ম দেয়। চলুন এই থিওরিটা কিভাবে কাজ করে তা একটা খুব পরিচিত উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন একটা মোটরসাইকেল ফুটপাথের ওপর দিয়ে চলে গেল আর তার কোনো শাস্তি হলো না। এটা দেখে আরেকজন ভাবল, আরে জ্যামে বসে না থেকে আমিও তো ফুটপাথ দিয়ে চলে যেতে পারি। এভাবে দেখতে দেখতে এই বেআইনি কাজটাই একসময় স্বাভাবিক হয়ে যায় এবং আইনের প্রতি মানুষের শ্রদ্ধা পুরোপুরি শেষ হয়ে যায়। আচ্ছা, সমস্যাগুলো তো চিহ্নিত করা হলো, কিন্তু এখান থেকে বের হওয়ার উপায় কি?
চলুন এবার এমন কিছু দেশের দিকে তাকানো যাক যারা একসময় এই সংকট থেকে নিজেদের পুরোপুরি পরিবর্তন করতে পেরেছে। আমাদের প্রথম উদাহরণটা হলো রুয়ান্ডা। শুনলে হয়তো অবাক হবেন, এই দেশটাকে এখন আফ্রিকার সিঙ্গাপুর বলা হয়, অথচ এই দেশটায় একসময় ভয়াবহ গৃহযুদ্ধ আর চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে গেছে। তাহলে তারা কিভাবে নিজেদের এতটা বদলে ফেলল? তাদের এই সাফল্যের মূল রহস্য হল ওমুগান্ডা নামে একটা প্রোগ্রাম। এটা হলো প্রতি মাসের শেষ শনিবারে একটি বাধ্যতামূলক সামাজিক সেবা দিবস। দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে ১৮ থেকে ৬৫ বছর বয়সী সকল সুস্থ নাগরিক এতে অংশ নেন। আর যারা অংশ নেন না, তাদের জরিমানা করা হয়। ভাবুন তো, যখন মানুষ নিজের হাতে নিজের এলাকা পরিষ্কার করে, তখন সেই জায়গাটা নোংরা করার আগে তারা অন্তত দুবার ভাববে। আরেকটা ক্লাসিক উদাহরণ তো সিঙ্গাপুর। ১৯৬৮ সালে তাদের প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ কিপ সিঙ্গাপুর ক্লিন ক্যাম্পেইন শুরু করেছিলেন। এরপর দশক জুড়ে তারা শক্তিশালী বর্জ্য ব্যবস্থাপনা, পাবলিক টয়লেট এবং খুব কঠোর আইন তৈরি করেছে। এমনকি গণপরিবহন পরিষ্কার রাখার জন্য ১৯৯২ সালে তারা চুইংগাম পর্যন্ত নিষিদ্ধ করে দেয়। সিঙ্গাপুরের নিয়ম ভাঙার শাস্তিও কিন্তু মারাত্মক। প্রথমবার ময়লা ফেললে জরিমানা প্রায় ১,০০০ সিঙ্গাপুর ডলার। দ্বিতীয়বার করলে সেটা বেড়ে হয় দ্বিগুণ। সত্যি বলতে শুরুর দিকে মানুষ মূলত এই বিশাল জরিমানার ভয়েই নিয়ম মানত, কিন্তু ধীরে ধীরে একটা পরিষ্কার পরিবেশে থাকতে থাকতে তাদের মানসিকতারও একটা বড় পরিবর্তন ঘটেছে। আর আইনের কঠোর প্রয়োগের চূড়ান্ত উদাহরণ যদি দেখতে হয়, তাহলে তো দুবাইয়ের কথা বলতেই হবে। সেখানে খুব সাধারণ একটা ট্রাফিক আইন ভাঙার জরিমানাও বিশাল অঙ্কের। যেমন ধরুন, সিট বেল্ট না বাঁধলে জরিমানা প্রায় ১২,০০০ টাকা, আর রেড সিগন্যাল না মানলে ৩০,০০০ টাকারও বেশি। এত বড় জরিমানা আর জেল জরিমানার ভয়ে সেখানে কেউ নিয়ম ভাঙার সাহসী করে না। এই সবগুলো উদাহরণ দেখার পর মনে একটা প্রশ্ন আসতেই পারে, এই পরিবর্তনের জন্য আসলে দায়ী কে? দায়িত্বটা ঠিক কার? আসল কথাটা হলো, এটা একটা চক্রাকার দায়িত্ব। এর জন্য একজন ব্যক্তি যেমন দায়ী, ঠিক তেমনি সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাও সমানভাবে দায়ী। ব্যক্তির নিজের অভ্যাস বদলাতে হবে, সরকারকে সঠিক অবকাঠামো তৈরি করে দিতে হবে, আর আইন প্রয়োগকারী সংস্থাকে নিশ্চিত করতে হবে যে নিয়ম ভাঙলে তার শাস্তি হবেই। এই তিনটের একটা ছাড়াও কিন্তু অন্যটা অসম্পূর্ণ। আর এই পুরো বিশ্লেষণ শেষে একটা মৌলিক প্রশ্নই আমাদের সবার জন্য থেকে যায়, যা আমাদের সবাইকে হয়তো নতুন করে ভাবতে সাহায্য করবে। একটা সমাজকে বদলাতে হলে আসলে আগে কোনটা প্রয়োজন, নতুন এবং কঠোর আইন নাকি মানুষের মানসিকতার পরিবর্তন?